সো আগের ভিডিওতে আমরা আমাদের রিয়েক্ট কম্পোনেন্ট গুলোকে স্টাইল করছিলাম index.css এর মাধ্যমে এবং সেই index.css এর ভেতরে আমরা ক্লাসগুলোকে কল করার মাধ্যমে সেগুলোর ভেতরে আলাদা আলাদা যে কম্পোনেন্ট আছে সেগুলোকে দেখছিলাম। আমরা যদি আমাদের পেজটাকে একটু দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে 4টা কম্পোনেন্ট অথবা 4টা এলিমেন্ট, একটা গ্রিড আকারে আছে, 3টা আকারে আছে এবং আমি এটাকে আসলে রেসপন্সিভ করছিলাম CSS ইউজ করার মাধ্যমে। এবং আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা দেখে আসবেন, কারণ আগের ভিডিওতে আমি একটু ইনডেপথ কথা বলছিলাম কিভাবে স্টাইল করা যেতে পারে। এবং আমরা জানি যে যখন আমরা রিয়েক্ট ব্যবহার করতেছি এবং রিয়েক্টের কম্পোনেন্ট গুলোর ভেতরে যখন আমরা কোনো HTML ট্যাগকে লিখতেছি সেগুলোকে বলা হয় JSX কোড, এবং সেই JSX কোডের মাধ্যমে আমরা আসলে আমাদের এই HTML যে কোডটা আছে সেটা রেন্ডার হইতেছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো নর্মাল HTML কোডগুলো এখানে আমাদের কিভাবে কি হয়েছে সবকিছু রেডি করা আছে HTML কোডের মাধ্যমে, এবং আমরা এগুলা রিয়েক্ট কম্পোনেন্ট তৈরি করার মাধ্যমে তৈরি করছিলাম। সো এই ভিডিওতে আমি কথা বলবো যে আসলে আমরা JSX CSS এবং JSX JavaScript কিভাবে ব্যবহার করি, এবং JSX এর ক্ষেত্রে CSS এবং JavaScript প্রায় সেম ওয়েতে ইউজ হয়। আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের JavaScript কোডের ভেতরে অথবা রিয়েক্টের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর ভেতরে, তাহলে দেখতে পারবো আমাদের JSX এলিমেন্ট গুলো এখানে আর্টিকেল, তারপর উপরে আমাদের সেকশন, এই সবগুলো আসলে নর্মাল HTML টেমপ্লেটের মতো। এবং আপনারা যদি HTML ব্যাপারে হালকা পাতলা জেনে থাকেন তাহলে জানেন যে HTML এর ভেতরেও আমরা CSS কে ইমপ্লিমেন্ট করতে পারি, যেগুলোকে ইনলাইন CSS বলা হয়, এবং সেই ইনলাইন CSS গুলাই আমরা এখানে JSX এর মাধ্যমেও করতে পারি। সো এটার একটা ছোটখাটো ডেমো হবে। আমি নিচে চলে গেলাম, নিচে গিয়ে যদি আমি অথর সেকশনে চলে যাই তাহলে দেখতে পারবো এখানে আমাদের একটা অ্যারে ফাংশন আছে, এবং এটা আসলে অ্যারো ফাংশন, এবং অ্যারো ফাংশনের মাধ্যমে আমাদের রিটার্ন লিখতে হয় না, আমরা চাইলে লিখতে পারি কিন্তু না লিখলেও কোনো সমস্যা নাই। এবং এখানে যাওয়ার পর H4 যে ট্যাগটা আছে সেটার ভেতরে আমরা নর্মাল HTML কোড লিখলে এভাবে লিখতাম। আমরা সবার প্রথমে লিখতাম স্টাইল লেখার পর আমরা একটা CSS কম্পোনেন্টকে লিখতাম, যেমন এখানে আমি দিয়ে দিতে পারি কালার, এবং তারপর কোলন দিয়ে আমাকে দিয়ে দিতে হতো যে আমরা কোন কালারটা দেখতে চাই, সেটা কোটেশনের ভেতরে দিয়ে দিতাম কালার রেড। কিন্তু যখন আমরা ইনলাইনে কোনো JSS কম্পোনেন্ট অথবা এলিমেন্টের ভেতরে এডিট করব সেটা আসলে এভাবে হবে না, আমাদেরকে একটু ভালোভাবে এটাকে এডিট করতে হবে। যেমন আমি এখানে স্টাইল করতে চাই CSS এর মাধ্যমে ইনলাইন অবস্থায়। সো স্টাইলের পর আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভেতর আমি একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে পাস করতে পারি। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বলতে আমি হ্যাশম্যাপকে বুঝাইতে। সো জাভাস্ক্রিপ্ট অবজেক্টটা আসলে আমাদের যে স্টাইলিং এলিমেন্ট গুলো আছে সেগুলোকে রাখবে। যেমন স্লাইডিং এলিমেন্টের ভেতরে হইতে পারে ব্যাকগ্রাউন্ড, বর্ডার রেডিয়াস, প্যাডিং, টেক্সট অ্যালাইন, এখানে যেগুলো আছে সেগুলো। তো আমি একটা কাজ করব, এই স্টাইলিং এর ভেতরে গিয়ে আমি একটা এলিমেন্টকে কপি করে পেস্ট করে দিব এখানে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে, এবং এখান থেকে আমি কপি করে পেস্ট করে দিলাম। যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এর ভেতরে আমাদের একটা কালার সেট করা আছে, এবং কালারের সাথে সাথে ফন্ট সাইজটাকে সেট করা আছে, এবং আমরা এখানে দিয়ে দিছি মার্জিন টপ। এবং সবগুলো যদি আপনারা ঠিকভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এগুলো আসলে ক্যামেল কেসে আছে। এটা হচ্ছে রুল, JSX CSS এর রুল হচ্ছে যে আমরা যে কোনো এলিমেন্টকে অথবা CSS এর প্রপার্টিকে যখন আমরা লিখবো তখন সেটাকে ক্যামেল কেসে লিখতে হবে। এবং এখন যদি আমরা আমাদের পেজে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে কালার অনুযায়ী আমরা এখানে একটা হেক্সাডেসিমেলে কালার দিছি, সেই কালার অনুযায়ী আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, টাইটেল না সরি অথর নেমটা চেঞ্জ হয়ে গেছে, ফন্ট সাইজটাও সেই আকারে চেঞ্জ হয়ে গেছে, এবং মার্জিন টপ মানে আমাদের যে অথরের নাম আছে তার ঠিক উপরে মার্জিন আকারে 0.5 REM চলে আসছে। REMটা হচ্ছে জাস্ট রেসপন্সিভ করার জন্য। আমি যদি এটাকে বড় করি তাহলে আমাদের স্ক্রিন সাইজের সাথে আমাদের ফন্ট সাইজটাও বড় হবে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সো এটা আসলে আমাদের CSS ইমপ্লিমেন্ট করার ওয়ে ইনলাইন স্টাইলে। আমরা চাইলে এটাকে এক্সটার্নাল স্টাইলেও করতে পারি, যেমন আমি এটাকে সরায় দিতেছি এখান থেকে, স্টাইল ট্যাগ, স্টাইলের যে অ্যাট্রিবিউট আছে সেটাকে আমি এখান থেকে সরায় দিব, এবং তারপর আমি আমার index.css এ গিয়ে আমি আমাদের বুকের H4 এলিমেন্টটাকে চেঞ্জ করব। বুকের H4 বলতে আমি বুঝাইতেছি আমাদের বুক কম্পোনেন্টের, আমরা যদি এখানে একটু চাই উপরের দিকে
দিয়ে, তাহলে বুক কম্পোনেন্টের ভেতর ক্লাস নেমটাকে চেক করলে দেখব আমাদের ক্লাস নেমটা হচ্ছে বুক, এবং বুকের ভেতর আমাদের ইমেজ, টাইটেল এবং অথর আছে। এর মানে হচ্ছে যে এখানে আমাদের h2 ট্যাগ আছে, h4 ট্যাগ আছে এবং ইমেজ ট্যাগটা আছে। তো আমি চাই h4 ট্যাগটাকে স্পেসিফিকলি চেঞ্জ করতে, এই কারণে আমি এখানে ডট বুক h4 এর ভেতর গিয়ে একটু চেঞ্জ করব। যেমন আমি একটা নতুন কালারকে অ্যাড করতে পারি, COLORE, এবং দিতে হবে না, সরি আমি বানানে ভুল করছি, কালার, এবং এটার ভেতর আমি দিয়ে দিলাম রেড। এবং এখন যদি দেখি তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের মেইন পেজে দেখতেই পারতেছেন যে কালারটা রেড হয়ে গেছে এবং প্রত্যেকটা এলিমেন্টের কালারই এখানে রেড হয়ে গেছে। এবং আমরা চাইলে আরো একটু কাজ করতে পারি, যেমন এখানে আমি আরেকটা প্রপার্টি ইউজ করি, লেটার স্পেসিং। এবং লেটার স্পেসিং বলতে বুঝাইতেছে প্রত্যেকটা লেটারের মিডলে কতটুকু স্পেস হবে। তো আমি এটাকে 2px দিয়ে দিলাম, 2 পিক্সেল যেন স্পেস থাকে। এবং লক্ষ্য করলে দেখবেন যে আপডেট হয়ে যাওয়ার কথা সাথে সাথে জর্ডান মুর, এটার প্রত্যেকটা লেটারের মাঝখানে প্রায় 2 পিক্সেলের মতো স্পেস চলে আসছে। সো আমরা যখন আসলে এভাবে ব্যবহার করব সবগুলোকে, আমরা CSS এর ক্ষেত্রে ক্যামেল কেসিং করতে পারি, না করতে পারি, বাট আমাদের এভাবে কাজ করবে ইজিলি, আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। কিন্তু জাভাস্ক্রিপ্টের স্টাইলে আমাদেরকে করতে হবে এবং জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট পাস করার মাধ্যমে করতে হবে। তো আমি এতটুকু মুছে দিয়ে আরেকবার যদি রিটার্ন যাই এবং আমাদের এখানে আমি আরেকবার আপনাদেরকে শো করি, আমি এখানে স্টাইল ট্যাগের ভেতর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে পাস করে দিব। যেমন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আমি এখান থেকে নিয়ে নিছিলাম, আমার এখানে আগে থেকে একটু নোট করা আছে যে কিভাবে কি করব। আমি এখান থেকে কপি করে এটার ভেতরে পেস্ট করে দিব। তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে একটা হ্যাশম্যাপ চলে আসছে, যেখানে কালার হচ্ছে আমাদের কি এবং কালারের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের কালার কোডটা হেক্সাডেসিমেলে দেওয়া। এটা সে সাথে সাথে ইমপ্লিমেন্ট করে নিবে রিঅ্যাক্ট থেকে আপনা আপনি ইন্টারপ্রেট করার মাধ্যমে। এখানে সেটা আপডেট হয়ে যাবে আমাদের পেজে সরাসরি। সো আমরা চাইলে আরো কিছু ভালো জিনিস ইউজ করতে পারি, যেমন আমরা এটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নিতে পারি। যেমন আমি এটাকে কাট করে নিব, এখান থেকে আমরা যে এলিমেন্টটা মাত্র এখানে পেস্ট করছি সেটাকে এখান থেকে কাট করে নিব, এবং আমি কাট করতে পারতেছি না কেন, এখান থেকে আমি এটাকে কাট করে নিলাম। এবং আমি আমাদের যে ফাংশনটা ছিল মানে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টের ভেতরে এটাকে পেস্ট করে দিতে পারি। যেমন এই কম্পোনেন্টটাকে আমি আরেকবার সুন্দরভাবে রেডি করতে পারি। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিব, এখানে কনস্ট নাম দিয়ে দিলাম স্টাইলিং, এবং স্টাইলিং দিয়ে দেওয়ার পর আমি বানানে ভুল করছি এখানে বুঝতে পারতেছি, কনস্ট স্টাইলিং। তারপর আমি আমার কম্পোনেন্টটাকে অথবা আমাদের যে JSX অবজেক্টটা ছিল সেটাকে এখানে পেস্ট করে দিব। তারপর আমাদের তেমন কিছু আর করতে হবে না, আমাদের এটা এখানে ডান। এন্ড আমি এখানে এটাকে রিটার্ন ফাংশনের ভেতর দিয়ে দিব, রিটার্ন করবে আমাদের h4 এলিমেন্টটাকে। এন্ড দেন লাস্টলি আমি আমার ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব, একটু সাজানো গোছানো করে নিব। এন্ড এখন যদি আমি একটু সাজানো গোছানো করি, এখানে আমার একটা এরর দেখাইতেছে, স্টাইলিং এর কোনো প্রয়োজন ছিল হয়তোবা। এন্ড সবকিছু ঠিকঠাক। সো আমরা এখানে একটা স্টাইলিং নামে ভ্যারিয়েবলকে তৈরি করছি, সেই ভ্যারিয়েবলের ভেতরে আমরা আমাদের হ্যাশ ম্যাপটাকে স্টোর করে নিছি। এখন চাইলে আমি আমার h4 ট্যাগের ভেতরে স্টাইলিং প্রপার্টিতে গিয়ে আমাদের এই ভ্যারিয়েবলটাকে পাস করতে পারি। সো স্টাইলিং ভ্যারিয়েবলটাকে পাস করে দিলাম এবং সাথে সাথে আমাদের ওয়েব পেজটা অটোমেটিক আপডেট হয়ে গেল। তো এটা ছিল আসলে CSS ইমপ্লিমেন্ট করার একটা ওয়ে, এবং এটা মাঝে মধ্যে আমাদের অনেক ভালোভাবে হেল্প করতে পারে ডাইনামিকলি চেঞ্জেবল একটা ওয়েবসাইটকে তৈরি করার ক্ষেত্রে। এবং সাথে সাথে আমরা এটাও দেখতে পারি যে আমরা আসলে কিভাবে জাভাস্ক্রিপ্টকে ইমপ্লিমেন্ট করতে পারি এখানে। সো জাভাস্ক্রিপ্টে ইমপ্লিমেন্ট করাও খুবই ইজি হবে আমার মনে হয়, কারণ কি যে আমরা আসলে এই কোডটা, রিঅ্যাক্টের কোডটা জাভাস্ক্রিপ্টেই লিখতেছি, এবং জাভাস্ক্রিপ্টে লেখার সময় আমাদেরকে এগুলো অটোমেটিক চেঞ্জ করার ওয়ে জানতে হবে। কারণ আমরা যে ওয়েব পেজটাকে তৈরি করব সেটা একটা ডাইনামিক ওয়েব পেজ হবে, এবং ডাটাগুলো আসলে একটা ডাটাবেস থেকে আসবে, এবং সেই ডাটাবেসের ডাটাগুলো আপডেট করার একটা ওয়ে রাখতে হবে। সো এটা করার জন্য আমরা ইজিলি একটা কাজ করতে পারি। যেমন আমার এখানে আমাদের অথরের নামটা দেওয়া আছে জর্ডান মুর, এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, এবং আমি আমাদের অথর যে কম্পোনেন্ট আছে সেটার উপরে গিয়ে একটা নতুন একটা ভ্যারিয়েবলকে তৈরি করলাম, এন্ড এটার নাম দিয়ে দিলাম কনস্ট, এবং একটা কোটেশন দিয়ে সেটার ভেতরে আমি অথরের নামটাকে দিয়ে দিলাম। তারপর আমি একটা সেমিকোলন দিয়ে দিলাম, কনস্ট্যান্টের ভেতরে আমার এখানে নেম দিতে হবে। তো ভ্যারিয়েবলের নামটা দিই নেই, তো ভ্যারিয়েবলের নাম হচ্ছে জর্ডান মুর, এবং আমি এখান থেকে জর্ডান মুরটাকে কেটে দিলাম। দেখবো যে সাথে সাথে জর্ডান মুরটা ওখান থেকে চলে যাবে। এন্ড এখন যদি আমি কোনো ভ্যারিয়েবলকে ইউজ করতে চাই তাহলে আমাকে
একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং সেই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমি যে কোনো জাভাস্ক্রিপ্টের কোডকে লিখতে পারি, যে কোনো ফাংশনকে, যে কোনো কিছুকে এখানে দিয়ে দিতে পারি। তো আমি এখানে আমার নেমটাকে, ভ্যারিয়েবলটাকে পাস করে দিলাম এবং নেম ভ্যারিয়েবলটা পাস করার পর দেখতে পারবো জর্ডান মোড চলে আসছে এবং প্রপার স্টাইলিং এর সাথে। সো স্টাইলিংটাও আসলে সাথে সাথে এখানে হইতে, এবং ফাংশন যেমন আমরা এখানে জাভাস্ক্রিপ্টের ফাংশন থাকে ঠিক তেমনই এখানে করতে পারি। সো আমি এখানে টু লোয়ার কেস একটা ফাংশন আছে সেটা ব্যবহার করলাম এবং তারপর একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে দেখবো যে জর্ডান মোরের যত ধরনের লেটার ছিল সবগুলা ছোট হাতে চলে আসছে। আমরা চাইলে এটাকে টু আপার কেসও করতে পারি। সো লোয়ারটাকে কেটে দিয়ে এখানে ইউ, তারপর ডাবল PER দিয়ে দিলাম এবং এখন যদি আমি লক্ষ্য করি তাহলে দেখব যে জর্ডান মোর আসলে আপার এবং লোয়ার কেসের সংমিশ্রণ হইলেও আমাদের এখানে যখন আমরা ওয়েব পেজটাকে রান করতেছি তখন আমাদের এখানে জর্ডান মোরটা আসলে বড় হাতের চলে আসতেছে। সো এর মাধ্যমে আমরা আসলে জাভাস্ক্রিপ্টকে ইমপ্লিমেন্ট করতে পারতেছি আমাদের JSX কোডের ভেতরে এবং আমাদের কম্পোনেন্টে আসলে আমরা বাইরে থেকে একটা এলিমেন্টকে নিয়ে আসতে পারতেছি এবং আমরা আরেকটু এক্সপেরিমেন্ট করতে পারি। এখানে আমি এই দুটোকে একটা ব্র্যাকেটের ভেতরে দিয়ে দেওয়ার পর আমি এখানে এটাকে একটু স্টাইলিং করে নিতে চাই। তো স্টাইলিংটা আমি অন্য কোথাও করি, এখানে একটু জহা খিচুড়ি হয়ে যায়। যেমন এখানে আমাদের বুক লিস্টের যে সেকশনটা আছে সেখানে আমরা একটা নতুন একটা এলিমেন্টকে অ্যাড করে দিতে পারি। যেমন আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগকে অ্যাড করে দিলাম এবং এর ভেতরে এক জোড়া সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেখানে আমি করতে পারি নর্মাল ফাংশন, নর্মাল জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি 6+6। এন্ড এখন যদি আমি এটাকে রিলোড করি এবং একেবারে নিচে চলে যাই তাহলে দেখতে পারবো এখানে 12 লেখা চলে আসছে। এন্ড এটা আসলে আমাদের সরাসরি ওয়েব ব্রাউজারে ইমপ্লিমেন্ট হইতেছে। জাস্ট আমাদের ট্যাগের ভেতর আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর দিয়ে দিলেই সেটা হয়ে যেতেছে। তো এভাবেই আসলে আমরা আমাদের ওয়েব পেজটাকে ডাইনামিক করতে পারি এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানেই যে আমরা তার ভেতরে যা লিখবো সবকিছু আসলে পিওর জাভাস্ক্রিপ্ট কোড হবে। সো 6+6 হইল। এখন এখানে একটা প্যারা হবে। কি প্যারা? যেমন আমরা যখন আমাদের অথরের ভেতরে কোনো একটা নামকে অ্যাড করছিলাম তখন সেটা কনস্ট্যান্ট নেম আকারে ছিল এবং নেমের ভেতরে সেটা আগে থেকে স্টোর ছিল, কিন্তু আমরা চাইলে তো সেটাকে সরাসরি তৈরি করে নিতে পারি। যেমন আমি এখানে 6+6 না দিয়ে আমি এখানে নতুন একটা কনস্ট্যান্ট তৈরি করলাম। কনস্ট্যান্টের নাম দিলাম নেম, নেম ইজ ইকুয়ালস টু এখানে দিয়ে দিলাম যেমন আমার নামটা রিশাদ। সো রিশাদ দিয়ে দেওয়ার পর আমার এখানে একটা এরর দেখাবে। কেমন এরর? যে আমরা আসলে আমাদের JSX কম্পোনেন্টের ভেতরে কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারবো না এবং ভ্যারিয়েবল বলতে আমি এক্সপ্রেশনকে বুঝাইতেছি। এক্সপ্রেশন এবং ভ্যারিয়েবল দুইটা সেম জিনিস। যে কোনো কিছুকে যদি স্টোর করা অবস্থায় থাকে, যে কোনো অবজেক্ট যেটার নাম দ্বারা আমরা কল করতে পারি সেটাই আসলে এক্সপ্রেশন। সো কনস্ট নেম ইকুয়ালস টু রিশাদ দিলে সেটা হবে না, কিন্তু আমি যদি এটাকে কপি করে নেই এখান থেকে, কাট করে নেই এবং বাইরে এটাকে পেস্ট করে দেই এবং নেমের বদলে আমি এটাকে বড় হাতের করে দিলাম তাহলে আমার এরর দেখাবে না, কারণ নিচেই আমি আরেকটা ভ্যারিয়েবল নিছি যেখানে আমি নেমটাকে দিছি। সো এখানে আমি নেমের নামটা একটু চেঞ্জ করে দিলাম এবং পি ট্যাগের ভেতরে আমি আবার নেম বড় হাতের দিয়ে দিলাম এবং একটু ওয়েট করলে রিলোড হওয়ার সাথে সাথে দেখবো সবার নিচে রিশাদ লেখাটা চলে আসবে। তো এই ছিল আসলে JSX এর মাধ্যমে আমাদের কোড ইমপ্লিমেন্টেশন, যে আমরা কিভাবে CSS এবং জাভাস্ক্রিপ্ট করতে পারি আমাদের কম্পোনেন্টের ভেতর এবং সেগুলোকে আমরা কিভাবে শো করতে পারি সেটার একটা প্রসেস। আমরা পরবর্তীতে আরো অনেক ডিপ জিনিসপাতি সম্পর্কে শিখবো, যেমন সামনেই প্রপ আসতেছে, প্রপের ভিডিওটা অনেক বড় হইতে পারে এবং সেগুলো আসলে আমাদের ওয়েব পেজকে আরো কিভাবে বেশি ডাইনামিক করা যায় সেই ব্যাপারে আমাদেরকে জানাবে এবং আমরা সেই ব্যাপারে আরো বেশি শিখবো। এন্ড আই এম ভেরি সরি যে আমি খুবই লো ভয়েসে কথা বলতেছি এবং আশেপাশের নয়েজ যদি একটু বেশি হয় আই এম সরি টু, বিকজ রাত হয়ে গেছে, আমি রাতে ভিডিওটা করতেছি এবং বাসায় করতেছি, এই কারণেই আসলে আস্তে ধীরে আমাকে কথা বলতে হইতেছে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। সো আজকে এই পর্যন্তই। সি ইউ লেটার।